হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস রয়েস ফিজিক্স একাডেমি। আজকের ক্লাসটা ক্লাস 11, আমাদের মোশন ইন ওয়ান ডাইমেনশন বা একমাত্রীয় গতির প্রাথমিক ধারণা সম্পর্কে। আজকের ক্লাসে আমাদের পর্যালোচনা করা হবে সরণ দূরত্ব, দ্রুতি এবং বেগ, ত্বরণ, গড় বেগ, তাৎক্ষণিক বেগ, এই বিষয়বস্তুগুলো সম্পর্কে। অর্থাৎ একমাত্রিক গতির যে বিভিন্ন রাশিগুলো আছে সেই রাশিগুলো সম্পর্কে আমরা পর্যালোচনা করব। তাহলে দেরি না করে আমরা শুরু করতে পারি। দেখো, যখনই আমরা একমাত্রিক গতি বা কোনো গতির সম্পর্কে কথা বলি তখন আমাদের কাছে দুটো কনসেপ্ট আসে, একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মোশন। নিচু ক্লাসেই আমরা শিখেছি এই রেস্ট আর এই যে মোশন অর্থাৎ স্থিতি এবং গতি, এগুলি কি? এগুলো আপেক্ষিক ধারণা, বা আমরা এগুলোকে রিলেটিভ বলে থাকি, রাইট? তার মানে এই রেস্ট এবং মোশন কাদের উপর নির্ভর করছে? দর্শক বা অবজারভারের উপর নির্ভর করছে। তাহলে এখানে দেখো, একটা এক্সাম্পল হিসেবে যদি বলি যে এই ও পয়েন্ট, এই ছবিতে যে আমাদের দেখা যাচ্ছে এই কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের এই যে ও পয়েন্ট, এই ও পয়েন্টে আমাদের অবজেক্ট আছে, অবজেক্ট বা বস্তুটা রাখা হয়েছে, রাইট? তাহলে ও পয়েন্টে যখন বস্তুটা রাখা হয়েছে এর চারদিকে বিভিন্ন অবজারভার একে বিভিন্ন রকমভাবে দেখবে। ফর এক্সাম্পল, যদি আমরা এই এ অবজারভারের কথাটাকে বিবেচনা করি, তাহলে এই এ অবজারভার কোন জায়গায় আছে? এ অবজারভার কিন্তু আমাদের আছে এই ও পয়েন্ট থেকে 3 মিটার পশ্চিম দিকে। সরি, এটা একটু আই থিঙ্ক হ্যাঁ, তাহলে এই এ অবজারভার আমাদের অবজেক্ট থেকে 3 মিটার পশ্চিম দিকে আছে। সি অবজারভার আছে 5 মিটার পূর্ব দিকে, বি অবজারভার আছে 4 মিটার দক্ষিণে, এবং এই যদি আমি এখানে ডি অবজারভার বলি, ডি অবজারভার আমার অন্য একটা দিকে রয়েছে। তাহলে ভালো করে খেয়াল করো তো, এ অবজারভার সাপেক্ষে বস্তুটা 3 মিটার পূর্বে আছে, সি অবজারভার সাপেক্ষে 5 মিটার পশ্চিমে আছে, এবং বি অবজারভার সাপেক্ষে 4 মিটার উত্তরে রয়েছে, রাইট? এই জিনিসটা নিয়ে আমাদের কাছে আর কোনো সমস্যা থাকলো না। তার মানে কি, অবজারভার কিভাবে রয়েছে তার উপর ডিপেন্ড করছে বস্তুর অবস্থানটা কোন জায়গায়। অর্থাৎ যে কোনো বস্তুর অবস্থান নির্ণয় সবসময় দর্শকের দৃষ্টিভঙ্গির উপর নির্ণীত হয়, তাই তো? তাহলে আমরা একটা জিনিস কনসেপ্ট আগে বুঝব। প্রথম কনসেপ্ট বুঝলাম যে রেস্ট অ্যান্ড মোশন আর রিলেটিভ, স্থিতি এবং গতি আপেক্ষিক। আর কি? দেখো, আরেকটা এক্সাম্পল হিসেবে আমি বলছি, যে মনে করো আমাদের কাছে এই হচ্ছে রেল লাইন বরাবর একটা ট্রেন যাচ্ছে, এবং ট্রেনের মধ্যে দুজন বসে আছে, একজন এ একজন বি। তাহলে আমরা বলতে পারবো যে এ এর সাপেক্ষে বি স্থির, এবং বি এর সাপেক্ষেও
এ স্থির, কারণ এ বি দুজনকেই স্থির দেখবে। এবার ট্রেনটা তো গতিশীল, আর এইরকমভাবে রেল লাইনের কাছে কোনো একটা মাঠে আরেকজন আছে, সেই ব্যক্তিটা সে সি কে দেখবে, সি এর সাপেক্ষে এ এবং বি উভয়ই গতিশীল। তাই তো? তার মানে একটা বস্তু একজনের কাছে স্থির আছে, অথচ অন্য একজনের কাছে কিন্তু গতিশীল বলে মনে হচ্ছে। তার মানে একটা কনসেপ্ট তো ক্লিয়ার, যে বস্তুর স্থিতাবস্থা বা গতি অবস্থা অবজারভার ডিপেন্ডেন্ট, এবং অবজারভার কোথায় আছে তার উপর ডিপেন্ড করে। তার মানে যে সিস্টেমের রেসপেক্টে বস্তুর স্থিতি বা গতিকে নির্ণয় করছি তাকে আমরা বলছি নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্স। আর কি, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে অ্যাবসোলুট রেস্ট এবং অ্যাবসোলিউট মোশন, এই দুটোই কি ভ্রান্ত ধারণা বা মাইথ। কেন? কারণটা এইমাত্রই দেখালাম, যে স্থিতি বা গতি কি হচ্ছে ফ্রেম অফ রেফারেন্সে দ্বারা আমরা নির্ণীত করছি। পৃথিবী কি করছে? পৃথিবী প্রতিনিয়ত সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে পৃথিবীর উপর অবস্থিত বস্তুগুলো একই সাথে সূর্যের চারিদিকে কি করছে? আবর্তন করছে, রাইট? তার মানে আমরা একে অপরকে কিন্তু স্থির দেখছি প্রকৃত অর্থে নিজেদের ফ্রেম অফ রেফারেন্সে, কিন্তু বাইরের ফ্রেম অফ রেফারেন্স, পৃথিবীর বাইরে যদি মহাকাশে কোনো ফ্রেম অফ রেফারেন্স থাকে তাহলে তার রেসপেক্টে কিন্তু আমরা সকলেই গতিশীল। সো আমরা বলতে পারি রেস্ট অ্যান্ড মোশন ইজ আ রিলেটিভ কনসেপ্ট। স্থিতি এবং গতি আপেক্ষিক ধারণা। রাইট? তাহলে এই বিষয়গুলোটা কিন্তু আমাকে একটু মাথায় গাঁথতে হবে। ওকে, চো তাহলে আমাদের এবার দেখতে হবে, জায়গায় আসি, নেক্সট কনসেপ্ট। তাহলে আমরা ফ্রেম অফ রেফারেন্স, প্রসঙ্গ কাঠামো বা আমরা নির্দেশতন্ত্র সম্পর্কে বললাম। উদাহরণ দেখো, বলছে প্ল্যাটফর্মে দাঁড়ানো এক ব্যক্তি একটা গাছকে কি দেখছে? স্থির দেখছে। তার মানে এই প্ল্যাটফর্মে থাকা ব্যক্তির রেসপেক্টে গাছটা স্থির, কিন্তু চলন্ত ট্রেনের সাপেক্ষে কী হচ্ছে? গাছটা গতিশীল বলে মনে হচ্ছে। তার জন্য স্থিতিগতি আপেক্ষিক বা ফ্রেম অফ রেফারেন্সের উপর নির্ভর করে। এখন আমাদের সেকেন্ড কনসেপ্ট হচ্ছে টাইপস অফ মোশন। প্রথমে আসছে আমাদের একমাত্রিক গতি, যেটা নিয়ে আমরা এখন পর্যালোচনা করছি। একমাত্রিক গতি মানে কি? যে অবস্থায় গতিশীল বস্তুর অবস্থান নির্ণয় করতে গেলে আমার কেবলমাত্র সিঙ্গেল কোঅর্ডিনেট প্রয়োজন হচ্ছে। তাকে আমরা বলছি একমাত্রিক গতি। সোজা রাস্তায় তুমি হেঁটে যাচ্ছ, তাহলে সোজা পথে যখন হাঁটছো, মনে করো আমি এক্স অ্যাক্সিস বরাবর হাঁটছি, বা আমি ওয়াই অ্যাক্সিস বরাবর হাঁটছি, বা আমি জেড অ্যাক্সিস বরাবর হাঁটছি, তার মানে এখানে আমার অবস্থান নির্ণয় করতে কেবলমাত্র একটাই কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে। কিন্তু এবার হচ্ছে যদি আমি 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক, বা আমি বলতে পারি প্লানার মোশন বা তলীয় গতি যখন বলবো, তখন আমাদের কটা কোঅর্ডিনেট লাগবে? 2টো কোঅর্ডিনেট লাগবে। মনে করো যে আমার একটা এরকম খাতার পৃষ্ঠা আছে,
এই খাতার পৃষ্ঠার মধ্য দিয়ে কোনো একটা পিঁপড়ে হেঁটে যাচ্ছে। তাহলে এই পিঁপড়ের অবস্থানটাকে বোঝাতে আমার দুখানা কোঅর্ডিনেট লাগবে। একটা কি, খাতার দৈর্ঘ্য বরাবর আমি ধরে নিচ্ছি এক্স কোঅর্ডিনেট, আর খাতার প্রস্থ বরাবর আমি ধরে নিলাম সে ওয়াই কোঅর্ডিনেট। তার মানে এর অবস্থান বোঝাতে গেলে আমার এক্স কমা ওয়াই দুটো কোঅর্ডিনেট লাগছে, রাইট? তাহলে এই জায়গাটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হচ্ছে। বা তুমি মনে করো বৃত্তাকার পথে গাড়ি ঘুরছে, সেখানেও আমার প্লানার মোশন। পরে আমরা পড়বো প্রাস বা প্রজেক্টাইল মোশন, এটাও আমাদের ওয়ান টাইপ অফ 2D মোশন। আবার আমরা রিয়েল লাইফে যা দেখি 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক গতি, যেখানে আমরা স্পেসের কথা বলি, 3টে কোঅর্ডিনেট আমাদের লাগবে বস্তুর অবস্থান বোঝাতে। আকাশে পাখি উড়ে যাচ্ছে, এই অবস্থানটা বোঝাতে আমার 3টে কোঅর্ডিনেট লাগবে। যদি আমি এক্সাম্পল হিসেবে দেখাতে যাই, তাহলে একটু আমি আবার আগের জায়গায় আসছি, যে সাপোজ ধরে নাও যে ঘরের মধ্যে তুমি একটা বল ছুঁড়ে দিয়েছো, তাহলে ঘরের কর্নারটাকে যদি আমি ড্র করি, বিষয়টা এরকম। আমাদের এখানে 3টে অ্যাক্সিস আছে, এক্স, ওয়াই আর জেড। এটা আমাদের অরিজিন, ও বলটা কোনো একটা পজিশন আমি ছুঁড়ে দিয়েছি, এই জায়গায় আছে। তাহলে বলটাকে যখন আমি ছুঁড়েছি, তখন এই বলের অবস্থান নির্ণয় করতে গেলে আমার 3টে কোঅর্ডিনেট লাগছে, এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে মোশন অফ বল ইন এয়ার, এটা কি 3D মোশন। মুভমেন্ট অফ বার্ড ইন স্কাই, আকাশে পাখি উঠছে, এটাও 3D মোশন। মোশন অফ কাইট, এটাও কি আমাদের 3 ডাইমেনশনাল মোশন। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। নাও আমাদের নেক্সট কনসেপ্ট। এইবার আমার কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি সম্পর্কে আইডিয়া নিতে হবে। কেমন? দেখ, যখনই আমরা রেস্ট অ্যান্ড মোশন নিয়ে কথা বলবো, বস্তুটাকে আমরা অ্যাজিউম করব পয়েন্ট পার্টিকেল হিসাবে। তাহলে এই পয়েন্ট পার্টিকেল বা বিন্দু বস্তু কি? দেখো, আমি রাস্তা দিয়ে সোজা হেঁটে যাচ্ছি, তাহলে আমার তো শরীরের একটা ডাইমেনশন আছে, যে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। কিন্তু যখন মোশনটাকে ব্যাখ্যা করব, তখন আমরা নিজেকে একটা বিন্দু হিসাবে কল্পনা করব। কেন? কারণ হচ্ছে ক্যালকুলেশন ইজি করার জন্য। না হলে আমাদের দেহের প্রতিটা পয়েন্টকে ক্যালকুলেট করতে হবে, যেটা কিন্তু একটা ডিফিকাল্ট এবং হ্যাজার্ডাস টাস্ক হয়ে যাবে। এই জন্য বস্তুকে আমরা পয়েন্ট পার্টিকেল হিসাবে ডিনোট করি। তাহলে ফার্স্ট ফিজিক্যাল কোয়ান্টিটি যেটা আসছে, সেটা হচ্ছে আমাদের দূরত্ব। দূরত্ব মানে কি? একটা ইনিশিয়াল পয়েন্ট বা প্রাথমিক জায়গা থেকে শুরু করে অন্তিম জায়গায় যেতে বস্তু যে প্রকৃত পথ অতিক্রম করে, তাকে আমরা বলছি দূরত্ব। দূরত্ব একটা স্কেলার রাশি। তাহলে এর এসআই একক মিটার, আর সিজিএস একক কি? সিজিএস একক আমাদের সেন্টিমিটার। মাত্রা এম
জিরো L1 T0, বা আমি বলতে পারি অনলি L। সরণ, সরণ কি? যে প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে আমাদের ন্যূনতম যে দূরত্বটা কাজ করে বা সরলরৈখিক যে দূরত্ব কাজ করে তাকে আমরা বলছি সরণ। ফর এক্সাম্পল আমরা একটু দেখব যে সাপোজ যে আমার কাছে এ থেকে আমি বিতে যাচ্ছি, বা অমল থেকে বিমলের বাড়ি যাচ্ছি। অমল দইওয়ালা আর বিমল হচ্ছে বলো যুবা কেশরী। তাহলে অমল থেকে বিমলের বাড়ি যাচ্ছি, তাহলে আমি 3-4টে পথ ভাবতে পারি, যে এই একটা পথ দিয়ে অমল থেকে বিমলের বাড়ি গেলাম, এই একটা পথ ধরে অমল থেকে বিমলের বাড়ি গেলাম, আর এইভাবে একটা পথ ধরে আমি অমল থেকে বিমলের বাড়ি গেলাম। এবং পথ 3টাকে আমি নাম দিচ্ছি পাথ নাম্বার 1, পাথ নাম্বার 2 অ্যান্ড পাথ নাম্বার 3। তাহলে দেখতে পাচ্ছি এ থেকে বিতে যেতে 2 নম্বর পথটাই হচ্ছে আমার সব থেকে কম। 2 নম্বর পথটা দিয়ে আমি মিনিমাম ডিস্টেন্স যাচ্ছি। তাহলে এই 2 নম্বর পথে যে ডিস্টেন্সটা গেছি এটাকেই আমরা বলবো ডিসপ্লেসমেন্ট বা সরণ। আই থিঙ্ক এটা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে, রাইট? ক্লাস 9-এ আমরা একটা অঙ্ক করতাম না, যে দিত, দেখো এই অমল থেকে বিমলের বাড়ি হয়ে চেতনের বাড়ি যেতে হবে। তাহলে এই হচ্ছে অমলের বাড়ি, এই হলো বিমলের বাড়ি, আর এই উপরে এটা হচ্ছে চেতনের বাড়ি। তাহলে অমল তার বাড়ি থেকে যাত্রা শুরু করেছে করে 3 মিটার প্রথমে পূর্বে গেছে। আই থিঙ্ক আমি একটু ভুল বললাম, যে অমল বিমলের বাড়ি যাবে। তাহলে অমল কি করছে? অমলের ক্ষেত্রে একটা ভাবি, যে অমল প্রথমে 3 মিটার গেল বিমলের বাড়ি, বিমলের বাড়ি থেকে 4 মিটার এইভাবে গিয়ে চেতনের বাড়ি পৌঁছেছে। তাহলে অমল ডিস্টেন্স কতটা কভার করলো? অমল ডিস্টেন্স কভার করছে সেটা আমাদের হচ্ছে 3 যোগ 4, দ্যাট ইজ 7 মিটার। আর অমল ডাইরেক্ট যদি সিয়ে যেত তাহলে সেটা তো সরণ হতো, তাহলে ডিসপ্লেসমেন্ট কত? দ্যাট ইজ 3 মিটার। এটা আরেকটা সিচুয়েশন ভাবো, যে বি যাত্রা শুরু করেছে, অপোজিট দিকে ভাবো, বি প্রথমে যাত্রা শুরু করলো, 3 মিটার গিয়ে এতে আসলো, দেন এ থেকে সিতে গেল, রাইট? কথাটা বোঝাতে পারলাম? নিচেরটা আমি এটাকে 4 মিটার বলছি। সো ডিসপ্লেসমেন্ট হবে আমাদের 5 মিটার। এখানে একটু ত্রুটি আছে, আমি একটু ফ্রেশলি বলছি, দেখো। যে বিমল তার বাড়ি থেকে যাত্রা শুরু করেছে, কোন দিকে? বাড়ি থেকে বিমল পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে, এইভাবে পশ্চিম দিকে এসছে, আসলো কত মিটার আসলো? সে 4 মিটার পশ্চিম দিকে এসছে বিমল, এসে অমলের বাড়ি পৌঁছেছে। অমলের বাড়ি খাওয়া দাওয়া করলো, করে ও 3 মিটার উত্তরে গেল, গিয়ে ও চেতনের বাড়ি পৌঁছাল। তাহলে বিমল কতটা দূরত্ব গেল? বিমল দূরত্ব গেল 4 যোগ 3, 7 মিটার। কিন্তু বিমল যদি এই অমলের বাড়ি গিয়ে ঘোরপ্যাচ না করে
ডাইরেক্ট চেতনের বাড়ি যেত, তাহলে ডিসপ্লেসমেন্ট বা সরণ কত? আমরা জানি √3² প্লাস 4² দ্যাট ইজ 5 মিটার। তাহলে 5 মিটার এইটা হচ্ছে আমাদের বিমলের সরণ। এবার সরণ ইটসেলফ একটা ভেক্টর রাশি। প্রথমে অমল পশ্চিম দিকে এসে তারপর উত্তরে গেছে, তাহলে সরণের ডিরেকশনটা কোন দিকে? নর্থ ওয়েস্ট, উত্তর পশ্চিম দিকে আমার বিমলের সরণ হয়েছে। উত্তর পশ্চিম দিকে, রাইট? তাহলে কনসেপ্ট তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। নাও দেখো, ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিস্টেন্স, দূরত্ব সব সময় আমাদের পজিটিভই হবে, আর ডিসপ্লেসমেন্ট পজিটিভ, নেগেটিভ বা জিরো তিনটেই হতে পারে। কনসেপ্ট বুঝবো। দেখো, আমি এ থেকে 3 মিটার গেলাম, গিয়ে বিতে পৌঁছালাম, ওকে। আবার বি থেকে ব্যাকওয়ার্ডে 1 মিটার আসলাম, সিতে পৌঁছালাম। তাহলে আমার টোটাল ডিস্টেন্স কত? টোটাল ডিস্টেন্স পজিটিভ, 3 + 1 দ্যাট ইজ 4 মিটার। এটা আমাদের ডিস্টেন্স। কিন্তু ডিসপ্লেসমেন্টটা কত? দেখো, আমার এ থেকে বিতে গেছি 3 মিটার, বি থেকে 1 মিটার এসে সিতে পৌঁছেছি। তাহলে এ থেকে সি ন্যূনতম দূরত্ব এটা, সেটা কত? 3 থেকে 1 বিয়োগ দ্যাট ইজ 2 মিটার। তার মানে একটা দূরত্বকে আমি পজিটিভ ধরেছি, ব্যাকওয়ার্ড ডিরেকশনে সেটাকে নেগেটিভ ধরেছি। তার মানে এখানে 1 মিটারটা বেসিক্যালি -1 মিটার। আমরা যেমন বলতে পারি যে 3 মিটার পূর্ব দিক মানে -3 মিটার পশ্চিম দিক। তার মানে ডিসপ্লেসমেন্ট আমাদের নেগেটিভ হতে পারে বা সরণ আমাদের নেগেটিভ হতে পারে, রাইট? আবার আমরা বলতে পারি যে আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ঘুরে এসে বি পয়েন্টে পৌঁছেছি, এতেই ফিরে এসেছি। এ থেকে যাত্রা শুরু করে আবার এতেই ফিরে এসেছি, কিছুটা পথ তো ট্রাভেল হয়েছে, তার মানে দূরত্বটা পজিটিভ। কিন্তু বস্তুর আদি অবস্থান, ইনিশিয়াল পজিশন আর ফাইনালটা আমাদের সেম, তার জন্য সরণ শূন্য। আশা করি কথাটা ক্লিয়ার, ঠিক আছে? সরণের একটা নির্দিষ্ট মান আছে, আর দূরত্বের আমার একাধিক মান থাকতে পারে, সেটা ডিপেন্ডস অন পাথ। সময়ের সাথে সাথে দূরত্বটা কমবে না, কিন্তু সময়ের সাথে সাথে কমতে পারে যদি যে পথে গেছি তার বিপরীত দিকে ফিরে আসি। একটু আগে দেখলাম দূরত্ব সবসময় সরণের সমান বা সরণের থেকে বেশিই হবে, আর সরল রৈখিক গতিতে যদি দিক পরিবর্তন না হয় তাহলে দূরত্ব এবং সরণ সবসময় সমান থাকবে, রাইট? এবার আমাদের একটা কনসেপ্টকে দেখতে হবে। দেখো, আমি ধরে নিচ্ছি যে এ থেকে বি এর দিকে একটা পার্টিকেল মুভ করছে, তাই তো? এবং এর পজিশন ভেক্টর আর এ, আর বি এর পজিশন ভেক্টরটা আমাদের আর বি। তাহলে সরণ ভেক্টরকে এ থেকে বিতে আমি কি করে বুঝবো? দেখো, এই যে কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে তুমি ভেক্টরের ট্রায়াঙ্গেল ল লাগাও, তাহলে কি আসবে? আর এ ভেক্টর প্লাস আর ভেক্টর ইকুয়াল টু আমার আর বি ভেক্টর। তাহলে আর ভেক্টর ইকুয়াল টু আর বি, ফাইনাল পজিশন ভেক্টর মাইনাস ইনিশিয়াল পজিশন ভেক্টর।
আর এই জিনিসটাকেই আমরা কি বলেছিলাম? ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ভেক্টর পড়ানোর সময় মনে পড়ছে? রাইট? নাও নেক্সট কনসেপ্ট আমাদের দ্রুতি বা স্পিড। স্পিড কি? সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রমণের হার। সময়ের সাথে সাথে দূরত্ব অতিক্রমণের হার মানে একক সময়ে বস্তু যে দূরত্ব যাচ্ছে তাকে আমরা বলছি দ্রুতি। একটা স্কেলার কোয়ান্টিটি, মাত্রা হচ্ছে LT ইনভার্স, SI পদ্ধতিতে ইউনিট মিটার পার সেকেন্ড। ওকে, নাও আমাদের দ্রুতির প্রকারভেদ সম্পর্কে জানতে হবে। সো লেটস সে আমাদের আসছে ইউনিফর্ম স্পিড। সমান সময় অবকাশে সমান দূরত্ব গেলে এক্সাম্পল দেখো, মনে করো আমাদের এ পজিশন থেকে বিতে যেতে হবে। এ থেকে আমি বিতে যাব, তাহলে এ থেকে বিতে যাওয়ার সময় যে প্রথম 1 সেকেন্ড আমি 5 মিটার গেলাম, পরবর্তী 1 সেকেন্ড আমি 5 মিটার গেলাম, তার পরবর্তী 1 সেকেন্ড আমি 5 মিটার গেলাম। এইভাবে প্রতি 1 সেকেন্ডে যদি আমি 5 মিটার করেই যাই তাহলে কি হচ্ছে? সমান সময় অবকাশ, 1 সেকেন্ডে আমি 5 মিটার করেই যাচ্ছি। সো আমাদের যে দ্রুতি এটাকে আমরা বলবো সমদ্রুতি বা ইউনিফর্ম স্পিড। আর এরপর আমাদের আসছে নন ইউনিফর্ম স্পিড বা অসমদ্রুতি। সেটা আবার কেমন? যে সমান সময় অবকাশে সমান দূরত্ব না গেলে। তাহলে সমান সময় অবকাশে দূরত্ব না গেলে, যদি এটা না যায় তাহলে আমরা বলবো যে এটা নন ইউনিফর্ম স্পিড। তাহলে ফর এক্সাম্পল আমরা বলতে পারি কেমন? যে সাপোজ তুমি হচ্ছে একজন চ্যাংড়া ছেলে, এ বাড়ির থেকে বাইক নিয়ে রওনা দিয়েছো, বাড়ির থেকে একটু ধীরে ধীরে যাচ্ছ পাড়াপড়শিকে দেখানোর জন্য যাতে বাপের কাছে রিপোর্ট না যায়, কারণ বাপের কাছে রিপোর্ট গেলে কি চপ্পল ছুঁড়ে মারবে। তাহলে বাপের কাছে রিপোর্ট না যাওয়ার জন্য তুমি সেই আগের মতোই প্রথম 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছ, পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার যাচ্ছ, কিছুটা দূর চলে গেছো বাড়ির থেকে, এবার পরের 1 সেকেন্ডে বাইকের অ্যাক্সিলারেটরে দাবিয়ে চাপ মেরেছো, 8 মিটার যাচ্ছ, তারপরের 1 সেকেন্ডে বেগ আরও 10 মিটার গেলে, এইবার ডেস্টিনেশনে যখন পৌঁছাচ্ছ তখন আবার কমিয়ে দিচ্ছ। এই 1 সেকেন্ডে ধরে নাও আমি 6 মিটার তুমি গেলে, এইভাবে চলছো। তাহলে কি সমান সময় অবকাশে এক্ষেত্রে কি সমান দূরত্ব যায় নাই, তার জন্য এটা কি যে আমাদের অসম দ্রুতির উদাহরণ বা নন ইউনিফর্ম স্পিডের এক্সাম্পল। ওকে, নাও আমাদের বুঝতে হবে গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড। সেটা কি? গিভেন টাইম ইন্টারভালে রেসপেক্টে বস্তু যে দূরত্ব যায়
বা আমি বলতে পারি যে the average speed of a particle for an interval of time is the ratio of distance traveled by time taken. মানে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল, সাপোজ ডেল্টা টি, এই টাইমে বস্তুটা ডেল্টা ডি পরিমাণ দূরত্ব গেছে, তাহলে গড় দ্রুতি বা অ্যাভারেজ স্পিড আমরা বলবো কি, মোট দূরত্ব দ্যাট ইজ ডেল্টা ডি বাই মোট সময় ডেল্টা টি। এটাকে আমরা অনেক সময় ভি অ্যাভারেজ দিয়েও ডিনোট করি, ডেল্টা ডি বাই ডেল্টা টি। নাও এখন আমাদের বোঝার কথা হলো যে সাপোজ বস্তুটা টি ওয়ান টাইমে দূরত্ব গেছে ডি ওয়ান, টি টু টাইমে দূরত্ব গেছে ডি টু, টি থ্রি টাইমে দূরত্ব গেছে ডি থ্রি, টি ফোর টাইমে দূরত্ব গেছে ডি ফোর, এইভাবে টিএন সময়ে দূরত্ব গেছে ডিএন। সো গড় দ্রুতি কাকে বলে? তাহলে গড় দ্রুতি আমরা পেলাম মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে বিষয়টা কেমন? মোট দূরত্ব কত? ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি, এইভাবে আমাদের ডিএন, আর মোট সময় টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট 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 প্লাস টিএন। আশা করি কথাটা ক্লিয়ার। ওকে, নাও প্রথমে যখন টি ওয়ান টাইমে ও ডি ওয়ান দূরত্ব গেছে, স্পিড তখন ভি ওয়ান, দ্যাট ইজ ডি ওয়ান বাই টি ওয়ান। তাহলে এখান থেকে ডি ওয়ান সমান সমান কি, ভি ওয়ান টি ওয়ান। আর সিমিলার ওয়েতে ডি টু আমাদের হবে ভি টু টি টু, ডি থ্রি আমাদের হবে ভি থ্রি টি থ্রি। এই একই ম্যানারে ডিএন আমাদের হবে ভিএন টিএন। সো অ্যাভারেজ ভেলোসিটিটাকে আমরা বা অ্যাভারেজ স্পিড, একে আমরা লিখতে পারি ভি ওয়ান টি ওয়ান প্লাস ভি টু টি টু প্লাস ভি থ্রি টি থ্রি প্লাস ডট ডট ভিএন টিএন ডিভাইডেড বাই টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট ডট দিয়ে প্লাস টিএন। ইয়েস অর নো? পারি কিনা লিখতে? তোমরা চেঁচিয়ে উত্তর দেবে হ্যাঁ। মনে করো আমাদের যাত্রাপথটা আছে এ থেকে বি অবধি, রাইট? তাহলে এ থেকে বি অবধি যদি আমাদের যাত্রাপথটা হয়, এই যাত্রাপথের অর্ধেকটা, ঠিক আছে, ভি ওয়ান বেগে গেছে, বাকি অর্ধেকটা ভি টু দ্রুতিতে গেছে। প্রথম অর্ধেক ভি ওয়ান দ্রুতি নিয়ে গেছে, দ্বিতীয় অর্ধেক ভি টু দ্রুতি নিয়ে গেছে, এবং উভয় কেসেই আমার টাইম লেগেছে টি। তাহলে অ্যাভারেজ স্পিড কত হবে? যে ভি ওয়ান টি প্লাস ভি টু টি ডিভাইডেড বাই টোটাল টাইম টু টি। যদি আমি টি কমন নেই তাহলে কি হয়ে যাবে? ভি ওয়ান প্লাস ভি টু বাই টি। এই ঘটনাটা আমার কিন্তু ঘটবে। আশা করি এই অবধি কথা তোমাদের কাছে ক্লিয়ার। নাও এবার যদি আমি অ্যাভারেজ স্পিডকে টাইমের ফাংশনে না লিখতে চাই তাহলে কেমনভাবে লিখি? দেখ, ভি অ্যাভারেজ বা অ্যাভারেজ স্পিড, এটা আমরা পেলাম ডি ওয়ান প্লাস ডি টু প্লাস ডি থ্রি প্লাস ডট ডট দিয়ে প্লাস ডিএন ডিভাইডেড বাই টি ওয়ান
প্লাস T2 প্লাস T3 প্লাস ডট ডট দিয়ে প্লাস T। তাহলে স্পিডের ডেফিনেশন থেকে ভি সমান সমান কি ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়াল টু কি ডিস্টেন্স বাই ভেলোসিটি। এটা তো ক্লিয়ার। সো নাও উই ক্যান রাইট ভি অ্যাভারেজ ইকুয়াল টু D1 প্লাস D2 প্লাস D3 প্লাস ডট ডট দিয়ে প্লাস Dn ডিভাইডেড বাই টাইমটার জায়গায় লেখো D1 বাই V1 প্লাস D2 বাই V2 প্লাস D3 বাই V3 প্লাস ডট ডট দিয়ে প্লাস Dn বাই Vn। আমরা কিন্তু এটাকে লিখতে পারি, রাইট? আচ্ছা, এবার মনে করো যে আমার টাইমের কথাটা বলিনি, কিন্তু কি করেছে, যে এ থেকে বি যেতে হবে, যাত্রার অর্ধেক পথ বস্তুকণা V1 বেগ নিয়ে গেছে, বাকি অর্ধেক পথ V2 বেগ নিয়ে গেছে, টাইমের কোনো কথা বলিনি। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমরা কি করে বের করব? ধরে নাও যে এই অর্ধেক পথের দৈর্ঘ্যটা কত L, আর বাকি অর্ধেক পথের দৈর্ঘ্যও হচ্ছে আমাদের L। তাহলে টোটাল ডিস্টেন্স সেটা কত 2L, আর টাইম টেকেন দ্যাট ইজ ফার্স্টেরটা যদি T1 হয় আর সেকেন্ডেরটা যদি T2 হয়, এই T1 প্লাস T2, T1 এর জায়গায় কি লিখতে পারি L বাই V1, আর T2 জায়গায় লিখতে পারবো L বাই V2। সো এবার তো অ্যাভারেজ স্পিড বের করা যাবে। তাহলে ভি অ্যাভারেজ এটা কত হচ্ছে টোটাল ডিস্টেন্স দ্যাট ইজ 2L বাই টোটাল টাইম দ্যাট ইজ L বাই V1 প্লাস L বাই V2। L কমন নিয়ে কেটে দাও, দিয়ে একটু লসাগু করো, তাহলে দেখা যাবে ভি অ্যাভারেজ হচ্ছে 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। আমাদের কিন্তু এই ফর্মুলাগুলো দিয়ে ডাইরেক্ট নিউমেরিক্যাল দেবে, ডাইরেক্ট আমাদের নিউমেরিক্যাল আসবে, এবং এই কনসেপ্টগুলো আমাদেরকে কিন্তু একদম মাথায় গাঁথতে হবে। তারপরে নেক্সট দেখো, তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, বাংলায় বলে তাৎক্ষণিক দ্রুতি। তা তাৎক্ষণিক দ্রুতি কাকে বলবো? দেখো, স্পিড বা দ্রুতি মানে আমরা জানি দূরত্ব বাই সময়। এখন এই টাইমটা যদি খুব স্মল হয়, মানে খুব ক্ষুদ্র সময় অবকাশে বস্তু যে দূরত্ব যাচ্ছে তাকে আমরা বলছি তাৎক্ষণিক দ্রুতি বা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আমরা VINS দিয়ে লিখছি, এটা মানে কি যে তাৎক্ষণিক দ্রুতি, ম্যাথমেটিক্সের ভাষায় লিখলে লিমিট ডেল্টা টি টেন্স টু 0, মানে সময় অবকাশটা আমাদের খুব ক্ষুদ্র, ডেল্টা ডি বাই ডেল্টা টি। ওকে, এটা আমরা বলতে পারি, বা অনেক ক্ষেত্রে ডি এর পরিবর্তে এস লেখা যায়, তাই এটাকে অনেক সময় ডিএস ডিটিও বলতে পারি।
ভেলোসিটির ক্ষেত্রে আমরা ভেক্টর দেব। নাও আওয়ার টপিক ইজ ভেলোসিটি বা বেগ। আগেরটা ছিল দূরত্ব পরিবর্তনের হার, সময়ের সাথে সরণ পরিবর্তনের হারকে আমরা বলি বেগ। দেখো সরণ একটা ভেক্টর রাশি, সো বেগও আমাদের একটা ভেক্টর কোয়ান্টিটি। একই রকম জিনিসগুলোই আমার বেগের ক্ষেত্রেও আসবে, যে সমবেগ, অসমবেগ, তারপর হচ্ছে তাৎক্ষণিক বেগ, গড় বেগ। তাহলে এই বিষয়গুলোও একটু আলোচনা করা যাক। যে প্রথমে আমাদের আসছে ইউনিফর্ম ভেলোসিটি। মানে কি? যে সমান সময় অবকাশে সরণ পরিবর্তনের হার সমান, রাইট? সরণ পরিবর্তন সমান মানে, ফর এক্সাম্পল ভাবো যে এ থেকে বিতে যাত্রা করা হচ্ছে। প্রথম 1 সেকেন্ড 5 মিটার গেল, পরের 1 সেকেন্ডেও আমরা 5 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডেও 5 মিটার গেল, এবং এ থেকে বি এর দিকেই যাত্রা হচ্ছে। তার মানে ডিরেকশনটাও আমার একই দিকে আছে। সো এই জায়গাটায় ইউনিফর্ম স্পিডও যেমন হবে, ইউনিফর্ম ভেলোসিটি বা বেগও থাকবে। আরেকটা এক্সাম্পল দেখো, যে এ থেকে বি এর দিকেই যাচ্ছে, ঠিক আছে? প্রথমে একই ডিরেকশনে যাচ্ছে, 1 সেকেন্ডে 5 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডেও 5 মিটার গেল, পরবর্তী 1 সেকেন্ডে 5 মিটার গেল। তারপরে হঠাৎ করে মনে হলো যে 1 সেকেন্ডেরই সোজা যাব না, এই 1 সেকেন্ড একটু বেঁকে গিয়ে 5 মিটারই গেছে, আবার 1 সেকেন্ড এদিকে এসে 5 মিটার আসলো, এইভাবে গেল জিনিসটা। তাহলে কি হচ্ছে, প্রতি 1 সেকেন্ডে 5 মিটার করেই যাচ্ছে, কিন্তু কিন্তু ঠিক এই 1 সেকেন্ডের পরে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। তার জন্য ইউনিফর্ম স্পিড বা সমদ্রুতি তো আছে, এটা তো আছে, কিন্তু সমবেগ নেই। কেননা ভেলোসিটি কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। আই থিঙ্ক দিস ইজ ক্লিয়ার, রাইট? আবার খেয়াল করো যে একটা বৃত্তাকার পথ আছে, লেটস সে দিস ইজ একটা বৃত্তাকার পথ রয়েছে। বৃত্তাকার পথে এ থেকে বি এর দিকে বস্তুকণা যাচ্ছে, এবং কি হচ্ছে, সমান সময় অবকাশে সমান দূরত্বই যাচ্ছে। সেক্ষেত্রে ইউনিফর্ম স্পিড বা তাৎক্ষণিক এই সমদ্রুতি থাকবে, এটা তো থাকবে, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি কি থাকবে না। বৃত্তাকার পথে পরিভ্রমণ করার সময় প্রতি সেকেন্ডে সেকেন্ডে দিক চেঞ্জ হয়, অর্থাৎ বস্তুটা যে জায়গায় আছে তার স্পর্শক বরাবর আমরা ভেলোসিটির ডিরেকশন ভাবি। যদি
এই পয়েন্টটার কথা বলি, এদিকে ভেলোসিটির ডিরেকশন, এই পয়েন্টের কথা বললে ভেলোসিটির ডিরেকশন এদিকে, এই পয়েন্টের কথা বললে ভেলোসিটির ডিরেকশন এদিকে। তার মানে পয়েন্ট টু পয়েন্ট, এটা নাম্বার 1 পয়েন্ট, এটা আমাদের নাম্বার 2 পয়েন্ট, এইখানে আমাদের নাম্বার 3 পয়েন্ট। তাহলে প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখছি কি ভেলোসিটির ডিরেকশন আলাদা। এটা সে v1, এখানে সে v2, এখানে সে v3। তার মানে কি দেখতে পেলাম, যে প্রত্যেক বিন্দুতে বৃত্তাকার পথে বেগের অভিমুখ পরিবর্তিত হয়ে যায়। তার জন্য বৃত্তপথে পরিভ্রমণ করার সময় ইউনিফর্ম স্পিড থাকলেও থাকতে পারে, কিন্তু ইউনিফর্ম ভেলোসিটি বা সম বেগ নৈবচ নৈবচ। আচ্ছা, এই অবধি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ইউটিউব এভাবেই কাজ করে, যদি তোমরা শেয়ার করো তাহলে চ্যানেলটা গ্রো হতে সহায়তা হবে। ওকে, সো আমরা সমবেগ পড়লাম, এবার আমরা পড়ব নন ইউনিফর্ম ভেলোসিটি বা অসমবেগ। আচ্ছা, অসমবেগ কাকে বলবো? যে সমান সময় অবকাশে সমান সরণ না হলে, বা সরণ পরিবর্তন আলাদা হলে। এটা যদি হয় তাহলে আমরা নন ইউনিফর্ম স্পিড ভেলোসিটি বলবো, রাইট? তারপর আমাদের গড় বেগ বা অ্যাভারেজ ভেলোসিটি। নির্দিষ্ট টাইম ইন্টারভালের রেসপেক্টে যে নির্দিষ্ট সময়ের রেসপেক্টে বস্তুকণার মোট যে সরণ হয়, তাহলে সেই মোট সরণ এবং মোট সময়ের অনুপাতকে আমরা বলে থাকি যে অ্যাভারেজ ভেলোসিটি। তার মানে কি, যে এটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইন্টারভাল। মনে করো ডেল্টা টি টাইমে বস্তুর মোট সরণ হয়েছে ডেল্টা আর ভেক্টর। সো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে ভি অ্যাভারেজ ভেলোসিটি, যেহেতু ভেক্টর মাথায় ভেক্টর দিয়েছি, যে ডেল্টা আর বাই ডেল্টা টি। নাও সাপোজ যে t1 টাইমে বস্তুর সরণ হচ্ছে s1, t2 টাইমে বস্তুর সরণ হচ্ছে s2, t3 টাইমে সরণ হচ্ছে আমাদের s3, এইভাবে nth টাইমে সরণ হচ্ছে sn। তাহলে মোট সরণ বা টোটাল ডিসপ্লেসমেন্ট সেটা কি? সরণের ভেক্টর সাম, দ্যাট ইজ s ইকুয়াল টু s1 ভেক্টর প্লাস s2 ভেক্টর প্লাস s3 ভেক্টর প্লাস ডট ডট করে প্লাস sn ভেক্টর। আর টোটাল টাইম, দ্যাট ইজ t ইকুয়াল টু t1 প্লাস সাম t2 প্লাস ডট ডট করে প্লাস tn। তাহলে ভি অ্যাভারেজ এটাকে আমরা লিখতে পারবো s1 প্লাস s2 প্লাস s3 প্লাস ডট ডট করে প্লাস sn ভেক্টর,
ডিভাইডেড বাই টোটাল টাইম t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট ডট করে প্লাস tn। এই জিনিসটা কিন্তু আমরা লিখতে পারবো, রাইট? ওকে, নাও আমরা বলতে পারবো তাৎক্ষণিক বেগ, instantaneous velocity। এগেইন তাৎক্ষণিক বেগ মানে ক্ষুদ্র সময় অবকাশে সরণ পরিবর্তনের যে হার। সো ভি ভেক্টর ইনস্ট্যান্টেনিয়াস উই ক্যান রাইট লিমিট ডেল্টা টি টেন্স টু 0 ডেল্টা এস ভেক্টর বাই ডেল্টা টি, দ্যাট ইজ ডিএস ডিটি। এটা আমরা লিখতে পারি। আশা করি এই অবধি কথা ক্লিয়ার, তাই তো? নাও একটা এক্সাম্পল দেখো। কোনো একটা বস্তু কণা সরণ সমীকরণ দিয়েছে x ইকুয়াল টু a0 t কিউব প্লাস bt স্কোয়ার প্লাস ct প্লাস d বলেছ। 2 সেকেন্ড পর বেগ কত এটা বের করতে বলছে। তাহলে বেসিক্যালি এখানে আমাকে দিয়েছে যে সরণ এটা টাইম ডিপেন্ডেন্ট, এই এক্স বেসিক্যালি ফাংশন অফ টি। তাহলে আমাদের বেগ ভি এটা কিছুই নয় ডিএক্স ডিটি, সরণের টাইম ডেরিভেটিভ, রাইট? তাহলে সরণটা আমাকে বলে দিয়েছে। তাহলে বেগ ভি ইকুয়াল টু কত? ডিডিটি অফ a0 t কিউ প্লাস বিটি স্কোয়ার প্লাস সিটি প্লাস ডি। নাও ডেরিভেটিভটা করো, 3a0 t স্কোয়ার প্লাস 2bt প্লাস সি। এটা নাও আমাকে বলেছে 2 সেকেন্ড পরে বেগ কত। সো ভি অ্যাট 2 সেকেন্ড, তাহলে টি এর জায়গায় 2 বসাবো। 3a0 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2b ইন্টু 2 প্লাস সি, তার মানে 4 ইন্টু 3, দ্যাট মিনস 12, a0 প্লাস 4b প্লাস সি। এটা আমাদের ভেলোসিটির মান। এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের কিন্তু এরকম ক্ষুদ্র ক্ষুদ্র প্রবলেম সচরাচর দিয়ে থাকে। ওকে, তাহলে আমরা আবার আগের জায়গায় ফিরে যাব। গড় দ্রুতি গড় বেগের থেকে আইদার বড় হবে বা সমান হবে। আচ্ছা, আমরা একটু আগে যে এক্সাম্পল দেখলাম সেখান থেকে একটা প্রশ্ন তো ক্লিয়ার হয়েছে যে সমদ্রুতি সম্পন্ন বস্তু কণা সমবেগ সম্পন্ন নাও হতে পারে, রাইট? এই জিনিসটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নাও আমরা একটা নিউমেরিক্যাল দেখি। যে সাপোজ আমাকে এরকম দিয়েছে, একটা গাড়ি আছে, ঠিক আছে? একটা গাড়ি আছে, সে 2/5 পাথ v1 বেগে যায়, আর বাকি 3/5 পাথ v2 বেগে যায়। তাহলে এর অ্যাভারেজ স্পিডটা কত?
অপশান দেওয়া আছে আমার এ হাফ রুট ওভার V1 V2, অপশান নাম্বার বি V1 প্লাস V2/2, অপশান নাম্বার সি 2V1 V2 by V1 plus V2, and option number D 5V1 V2 by 3V1 plus 2V2 এটা বলা আছে। So what we do now, solve the question. আমার উদ্দেশ্য এটা নয় যে আমি তোমাদের শেখাবো, বা আমার উদ্দেশ্য যে কিভাবে প্রবলেমকে ভাঙতে হয় সেটা বোঝানো, ট্রিক শেখানো আমার উদ্দেশ্য নয়। যে সাপোজ এ থেকে তুমি বিতে যাচ্ছ, টোটাল ডিস্টেন্সটা আছে এক্স, তাহলে 2/5 গেছো, মানে 2/5 অফ এক্স, এই ডিস্টেন্সটা গেছো V1 বেগে, আর 3/5 অফ এক্স এই ডিস্টেন্সটা গেছো V2 বেগে। প্রথম জায়গায় যেতে টাইম লেগেছে T1, সেকেন্ডটায় লেগেছে T2। সো অ্যাভারেজ ভেলোসিটি টোটাল ডিস্টেন্স এক্স বাই টোটাল টাইম T1 প্লাস T2। নাও ডিস্টেন্স বাই ভেলোসিটি ইজ টাইম, আমরা একটু আগে দেখেছি, বা ডিস্টেন্স বাই স্পিড ইজ টাইম। সো এক্স T1 এ আমাদের ডিস্টেন্স কত? 2/5x, আর নিচে থাকবে V1 প্লাস এখানে কত? 3/5x বাই V2। এক্স কমন নিয়ে কেটে দাও। সো আমাদের কি আসছে লসাগু টসাগু করলে? যে 5V1 V2 ডিভাইডেড বাই 3V1 প্লাস 2V2। সো অ্যান্সার কোনটা? অ্যান্সার আমাদের অপশন নাম্বার ডি। আশা করি নিউমেরিক্যালটা তোমাদের কাছে বেশ ভালো লেগেছে। নাও আমরা আরেকটা অঙ্ক দেখি, বা একটা নিউমেরিক্যাল দেখি। আমাকে কোনো একটা কণার গতির সমীকরণ দিয়েছে। কি দিয়েছে? 3t = √3x প্লাস 6। এক্সটা আমাদের মিটার ইউনিটে, টিটা আমাদের সেকেন্ড ইউনিট রয়েছে। আমাকে টাইমটা কত বের করতে বলছে? যখন ভেলোসিটি বা বেগ 0 হবে, এটা আমাকে বের করতে বলছে। সো হোয়াট টু ডু অর হাউ টু থিঙ্ক, ভাববোটা কি করে? চলো দেখি। গতির সমীকরণ বলেছে 3t = √3x প্লাস 6। একটা কাজ করো তো, যে √3x এর মতো থাক, 3t - 6 করো। করেছো? বোথ সাইডে স্কোয়ার করে দাও, তাহলে দিস ইজ 3x², রাইট, ইকুয়াল টু 3t তার হোল স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার মাইনাস 32 না 36 6 3 3 18 18 দুনে 36 36t, এটা আমাদের আসছে, রাইট।
ওকে, this is the problem. Now এটাকে আমাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। 3x স্কোয়ার প্লাস I think this is 9t square plus 36 minus 36t. So 3 দিয়ে কাটলে x square equal to 3t square plus 12 minus 12t. এটা আমাদের কাছে কিন্তু আসছে। নাও টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, দ্যাট ইজ 2x dx dt ইকুয়াল টু আমাদের আসছে 6t minus 12, রাইট? সো এখান থেকে v আসছে 6t minus 12 বাই 2x। এবার বলেছে ভেলোসিটিটা 0, যখন তখন টাইম কত, তাহলে when v is 0 we can write 6t minus 12 by 2x equal to 0, that is 6t minus 12 equal to 0. If you solve it we get t equal to 2 seconds. আমাদের কিন্তু এরকম ছোট ছোট নিউমেরিক্যাল পরীক্ষায় দেবে এবং আমাকে সেগুলো করতে হবে। আশা করি বিষয়বস্তু ক্লিয়ার। নাও আমরা আমাদের নেক্সট টপিকে আসছি, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। তাহলে বুঝবো ত্বরণ কাকে বলে। যে সময় সাপেক্ষে আমার বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হচ্ছে। বেগ ভেক্টর রাশি, সো ত্বরণও ভেক্টর রাশি। বেগ যেদিকে পরিবর্তিত হবে ত্বরণের পরিবর্তনও বেগ পরিবর্তনের দিকে হবে। বেগের ডাইরেকশনে কিন্তু ত্বরণের পরিবর্তন হবে না। মাত্রা L(t⁻⁻²), SI ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, CGS ইউনিট সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সো হোয়াট টু ডু নাও, আমরা অ্যাক্সিলারেশন পড়ছি। সো অ্যাক্সিলারেশন বা ত্বরণ, তাহলে ভাবো যে প্রথমে একটা বস্তুকণা ছিল যে t1 টাইমে এর ভেলোসিটি ছিল সাপোজ v1, এবং t2 টাইমে এর বেগ বেড়ে হয়েছে v2। জাহির সি বাত v2 ইজ গ্রেটার দেন v1। তাহলে বেগের পরিবর্তন এটা কত, v2 মাইনাস v1। সময় অবকাশ কত, t2 মাইনাস t1। তাহলে ত্বরণ বাই ডেফিনেশন আমরা পাচ্ছি যে এ ইকুয়াল টু আমাদের বেগের পরিবর্তন v2 মাইনাস v1 বাই t2 মাইনাস t। এই জিনিসটাকে আমাকে মাথায় রাখতে হবে। তাহলে বেগ যদি বাড়ে, বেগ বাড়লে বেগের পরিবর্তন আমাদের পজিটিভ, সময় সাপেক্ষে বেগ কমলে বেগের পরিবর্তন নেগেটিভ। এক্ষেত্রে এটাকে আমরা বলবো যে সময় সাপেক্ষে পরিবর্তনটাকে বলবো ত্বরণ,
এক্ষেত্রে সময় সাপেক্ষে পরিবর্তনকে বলবো মন্দন। আর আমরা ছোটবেলায় পড়েছি যে মন্দনকে ঋণাত্মক ত্বরণ বলা হয়। তাহলে এই জায়গাগুলো ক্লিয়ার হলো, তাই তো? আচ্ছা, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, যদি মনে করো যে সমতরণ কাকে বলবো, যে সমান সময় অবকাশে একই দিকে বেগের পরিবর্তনের হার যদি সমান হয় তখন তাকে আমরা বলি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, যে সাপোজ তুমি এ থেকে বি এর দিকে যাচ্ছ, এ থেকে তুমি বি এর দিকে একটা নির্দিষ্ট দিক বরাবর যাচ্ছ, মনে করো যে প্রথম 5 সেকেন্ড তোমার বেগ আছে একই দিকে 5 মিটার/সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড তখনও বেগ রেখেছ 5 মিটার/সেকেন্ড, পরবর্তী 5 সেকেন্ড বেগ রেখেছ 5 মিটার/সেকেন্ড। তাহলে একই দিকে সমান সময় অবকাশে বেগ যেটা রয়েছে সেটা কি সমান বেগ রয়েছে, সমান সময় অবকাশে সমান বেগ, তাহলে বেগ বাড়েনি, বেগ বৃদ্ধির হার 0, সো আমাদের এখানে কিন্তু ত্বরণ 0, রাইট? এইবার ভাবো যে আমি এ থেকে বি এর দিকেই যাচ্ছি, প্রথম 1 সেকেন্ডে আমি বেগ রেখেছি 5 মিটার/সেকেন্ড, পরবর্তী 1 সেকেন্ডে বেগ বাড়িয়েছি 10 মিটার/সেকেন্ড, তার পরবর্তী 1 সেকেন্ডে আবার বেগ বাড়িয়েছি 15 মিটার/সেকেন্ড। তাহলে প্রতি 1 সেকেন্ড অন্তর বেগ বৃদ্ধি কত হচ্ছে? 5 মিটার/সেকেন্ড করে না? তাহলে এক্ষেত্রে ত্বরণ এটা সমত্বরণ। আবার ভাবো যে নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, তুমি কি করছো? এ থেকে বিতে যাচ্ছ, একদিক বরাবর যাওনি, এইভাবে ঘুরে এসছো, তাহলে প্রতিটা পয়েন্টে বেগের দিক চেঞ্জ হয়েছে, ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জ। তাহলে ত্বরণেরও তো দিক চেঞ্জ হয়েছে। তার মানে সমান সময় অবকাশে বস্তুর বেগ পরিবর্তন কিন্তু সমান হারে হয়নি, সো এটা আমাদের নন ইউনিফর্ম বা অসম, রাইট? আবার তুমি এরকম কেসটা ভাবো যে তুমি সোজা পথেই যাচ্ছিলে এ থেকে বি এর দিকে, ফার্স্ট 1 সেকেন্ড তুমি বেগ ছিল 5 মিটার/সেকেন্ড, দ্বিতীয় 1 সেকেন্ডে তোমার বেগ বাড়িয়ে করেছো 10 মিটার/সেকেন্ড, তৃতীয় 1 সেকেন্ডে বেগ বাড়িয়ে করে দিলে 20 মিটার/সেকেন্ড। তাহলে প্রথম 1 সেকেন্ডের অবকাশে বেগ বাড়লো কত? 5 মিটার/সেকেন্ড। দ্বিতীয় 1 সেকেন্ডের অবকাশে বেগ বাড়িয়ে দিলে কত করলে? 10 মিটার/সেকেন্ড একবারে বাড়ালে, তাহলে বেগ পরিবর্তনের হার কিন্তু সমান সময় অবকাশে সমান থাকলো না, সো এই কেসটাও আমাদের নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন।
বা অসমত্বরণ। আবারও বলছি, যদি পড়ানো ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাবে। রাইট, এইবার আমাদের পড়তে হবে তাৎক্ষণিক ত্বরণ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন। মানে কি তাৎক্ষণিক ত্বরণ? ক্ষুদ্র সময় অবকাশে বেগের পরিবর্তনের হার আমরা কিভাবে লিখতে পারি? যে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো ডেল্টা ভি বাই ডেল্টা টি, দ্যাট ইজ ডিভি ডিটি. So you can write acceleration A as dv dt. Acceleration একটা ভেক্টর, সো v এর মতো একটা ভেক্টর দিয়ে দাও। এটা আমাদের তাৎক্ষণিক ত্বরণের ডেফিনিশন। এবার দেখো এটাকে না একটু অন্যভাবে লিখতে পারি। কেমনভাবে? দেখো দেখো ত্বরণ এ, এটা কার ফাংশন? বেগের ফাংশন। বেগ ভি, এটা কার ফাংশন? সরণ এক্স এর ফাংশন। রাইট, তাহলে এরকম কেস থাকলে আমরা চেন রুল লাগাতে পারি। শিখেছিলাম যে এ সমান সমান ডিভি ডিটি, সো উই ক্যান রাইট যে আবার এক্স কার ফাংশন? এক্স আমার টাইম ফাংশন, সো উই ক্যান রাইট ডি ভি ডিএক্স ইন্টু ডিএক্স ডিটি। আচ্ছা, ডিএক্স ডিটি সরণ পরিবর্তনের হার, তার মানে এটা তো বেগ, সো এ সমান সমান আমরা লিখতে পারি ভি ডিভি ডিএক্স অলসো। এটা আমরা লিখতে পারি। আবার আমরা কি লিখতে পারি? দেখো যে এ সমান সমান আমরা পাচ্ছি ডিভি ডিটি, আর ভি সমান সমান আমরা জানি ডিএক্স ডিটি, সো ডি ডিটি ইন্টু ডিএক্স ডিটি, সো আমরা লিখতে পারি ডি টু এক্স বাই ডিটি টু। তার মানে সরণকে ডবল ডেরিভেটিভ করলে ত্বরণ পাওয়া যায়, বেগকে একবার ডেরিভেটিভ করলে আমরা ত্বরণ পেতে পারি। তাহলে এই জিনিসগুলো আশা করি ক্লিয়ার। এই জিনিসগুলো করানোর জন্যই আমি ম্যাথমেটিক্যাল ব্যাকগ্রাউন্ডস অফ ফিজিক্স প্রথমে করিয়ে নিয়েছি। রাইট, সো দেখো একটা কনসেপ্টে আসি, যে আমাদের এই কনসেপ্টগুলো কিন্তু খুব কাজে লাগে। মনে করো সিচুয়েশনটা এমন হয়েছে যে আমার M1 ভরের একটা ব্লক আছে, যার উপর আমি এফ বল প্রয়োগ করছি, ফলে এর ত্বরণ হয়েছে A1। M2 ভরের একটা ব্লক আছে, এর উপরে সেম এফ বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এর ত্বরণ হচ্ছে সাপোজ আমাদের A2। রাইট, এবার ব্লক দুটোকে আমি কানেক্ট করে দিয়েছি বা কন্ট্যাক্টে রেখে দিয়েছি। এটা M1 মাসের ব্লক, এটা M2 মাসের ব্লক। এবার এর উপর আমি এফ বল প্রয়োগ করেছি, এর ত্বরণ হয়ে গেছে এ, তাহলে আমাকে বলতে বলছে এ কত। রাইট, সো দেখো আমার এখানে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কাজে লাগাতে হবে। তাহলে ফার্স্ট সিচুয়েশন, এখান থেকে আমি পাচ্ছি এফ ইকুয়াল টু M1A1। আশা করি কথাটা ক্লিয়ার। ওকে,
তাহলে এখান থেকে m1 কত, f/a1। সেকেন্ড কেস থেকে আমি পাচ্ছি f = m2a2, এখান থেকে m2 বেরোবে f/a2। থার্ড সিনারিও থেকে আমি কি পাচ্ছি, f = m1 + m2a, এটা আমি পাচ্ছি। তাহলে m1 + m2 এর ভ্যালু কত আসছে, f/a। তাহলে এবার m1 m2-র ভ্যালুটা পুট করে দাও, যে m1 মানে f/a1, m2 মানে f/a2 = আমাদের f/a। f কমন নিয়ে কাটলে আমরা পাচ্ছি 1/a1 + 1/a2 = 1/a। সো এটা ক্যালকুলেট করলে a = a1a2/a1 + a, এই জিনিসটা আমাদের কিন্তু আসছে। তাহলে এই বিষয়বস্তু কিন্তু আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, কেননা আমাদের কম্পিটিটিভ এক্সামের উদ্দেশ্য হচ্ছে কিভাবে ভাবা যায়। আমি বারবার বলছি কিভাবে ভাবা যায়, এটাই আমার বোঝানোর উদ্দেশ্য। তাহলে আজকের ক্লাসটা আমরা এই জায়গাটাতে শেষ করছি। নেক্সট ডেতে আমরা এই সংক্রান্ত আরও কিছু নিউমেরিক্যাল দেখব, এবং বিপরীত পথে কী করে যেতে হয়, যে তোমাকে ত্বরণ দেওয়া আছে তুমি বেগ কী করে বের করবে, বা বেগ দেওয়া আছে সরণ কী করে বের করবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে, এবং আমরা গতীয় সমীকরণগুলোকে প্রতিষ্ঠা করব। পরের ক্লাসে আবার তাহলে দেখা হবে।